ইতিমধ্যে একটি সংবাদ নিশ্চয়ই আপনারা জেনেছেন যে 1971 সালের পর প্রথমবার পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি পণ্যবাহী জাহাজ এসেছিল। এতে করে দুটি দেশের মধ্যে বাণিজ্যিক দিগন্তে নতুন সূচনা হতে যাচ্ছে। কিন্তু এর কারণে আবার প্রতিবেশী আরেক দেশ ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যা হয়তো তাদের মিডিয়ায় আপনারা দেখাচ্ছেন। এখন নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে স্বাধীন বাংলাদেশ নিজেদের সমুদ্র বন্দর ব্যবহার করে যে কোনো দেশের সাথে বাণিজ্য কার্যক্রম চালাতে পারে, এতে ভারত এত দাদাগিরি দেখাতে যায় কেন? এই প্রশ্নের উত্তর জানতে প্রথমে যেতে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে। শুরুতেই বাংলাদেশের তিন দিকে ভারত দেখে মনে হতে পারে বাংলাদেশ একটি দুর্বল স্থানে রয়েছে, কিন্তু ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত কৌশলগত একটি স্থানে রয়েছে। বাংলাদেশ চাইলেই নিজেদের সমুদ্র বন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের সাথে সহজে বাণিজ্য কার্যক্রম চালাতে পারবে। আর অপরদিকে মূল ভারত থেকে তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দূরত্ব প্রায় 2000 কিলোমিটারেরও বেশি, যার জন্য এত দূরত্ব থাকার কারণে ভারত চাইলেই সেখানে মূল রাজ্যের মতো বাণিজ্য বা অন্যান্য কার্যক্রম চালাতে পারে না, কেননা এই রাজ্যগুলোর সাথে কোনো সমুদ্র বন্দরও নেই। স্থলপথে এবং আকাশপথে এই রাজ্যগুলোর সাথে যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা অনেকটাই ব্যয়সাপেক্ষ। এই রাজ্যগুলোর মানুষ অনেকটাই নিজেদের উৎপাদনের উপর নির্ভরশীল, যার কারণে এই রাজ্যগুলো মূল রাজ্য থেকে অনেকটাই অনুন্নত, যা এই রাজ্যগুলোর জিডিপির মাথাপিছু আয় দেখলেই সহজেই বোঝা যায়। যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2688 মার্কিন ডলার, সেখানে সেভেন সিস্টার্সের কোনো কোনো রাজ্যের মাথাপিছু আয় বাংলাদেশের অর্ধেকের ওপর। চলেন এক নজরে ভারতের এই রাজ্যগুলোর এবং পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় দেখে নেই। ত্রিপুরা 1690 মার্কিন ডলার, নাগাল্যান্ড 1708 মার্কিন ডলার, মিজোরাম 2266 মার্কিন ডলার, মেঘালয় 1088 মার্কিন ডলার, মণিপুর 1012 মার্কিন ডলার, আসাম 1085 মার্কিন ডলার, পশ্চিমবঙ্গ 1498 মার্কিন ডলার, বিহার 523 মার্কিন ডলার। এ থেকে সহজেই অনুমান করা যায় ভারত এই রাজ্যগুলোকে কতটা সুবিধা বঞ্চিত করে রেখেছে। কেননা আজ থেকে 100 বছর পূর্বে ইংরেজদের আমলে এই কলকাতা শহর ছিল একটি গুরুত্বপূর্ণ শহর, যা ছিল জ্ঞান, বিজ্ঞান, রাজনৈতিক দিক সকল দিক দিয়ে উন্নত, কিন্তু তা এখন অবহেলিত রয়েছে। এখন বাংলাদেশ যদি নিজেদের ছোট্ট ভূখণ্ড ব্যবহার করে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে পারে, ভারতের পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্স রাজ্যগুলো এর দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইবে, যা হবে ভারতের জন্য একটি বড় হুমকির কারণ। তাই কখনো ভারত চাইবে না বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক। বাংলাদেশকে অনুন্নত রাখতে পারলে ভারত তার রাজ্যগুলোকে বোঝাতে পারবে যে তার স্বাধীন হলেও কখনো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে না। বিগত বছরগুলিতে ভারত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে বাংলাদেশে নিজেদের দাদাগিরি দেখিয়ে এসেছিল, কিন্তু এখন যখন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে যাচ্ছে, তখন ভারত কোনোভাবে তা মেনে নিতে পারছে না। কেননা ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল, যার মধ্যে বাংলাদেশ মাত্র 2 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি করতে পেরেছে। বাকি সবটুকুই ভারত বাংলাদেশে রপ্তানি করেছে। এর থেকে সহজেই বোঝা যায় ভারতের এক্সপোর্ট বিজনেসে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল তোলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন আলু, পেঁয়াজ ইত্যাদি আমদানি করে থাকে। গত সরকারের আমলে ভারত হঠাৎ করে এই পণ্যগুলো দেওয়া বন্ধ করে বাংলাদেশের বাজারকে অস্থিতিশীল করে তুলত, যার প্রভাব বাংলাদেশের ভোক্তাদের ওপর গিয়ে পড়ত। আবার স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে ভারত নিজেদের দাদাগিরি দেখে পাকিস্তানকে কোনোভাবে সরাসরি বাংলাদেশের সাথে বাণিজ্য করতে দেয়নি। দু দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর অথবা কলম্বোর মাধ্যমে, তাও ছিল খুবই কম। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল 800 মিলিয়ন ডলারেরও কম। কিন্তু এখন বাংলাদেশ যদি স্বাধীনভাবে পাকিস্তান অথবা অন্যান্য দেশের সাথে বাণিজ্য কার্যক্রম চালায়, তাহলে ভারতের এত বড় একটি বাণিজ্যিক বাজার হাতছাড়া হয়ে যাবে। ভারত চাইলেই সহজেই এত বড় একটি বাজার পাবে না, যেখানে তারা নৌপথ, আকাশপথ এবং সড়ক পথে তাদের এক্সপোর্ট বিজনেস চালাতে পারবে। এত বড় একটি বাণিজ্যিক মার্কেট তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেলে তাদের কৃষক পর্যায়ে এটির প্রভাব দিয়ে পড়বে, যা হয়তো ভারত কখনোই চায় না, যার জন্য মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে।
তাদের হয়তো এটা বুঝতে বাকি নেই যে বাংলাদেশে তাদের দাদাগিরির দিন শেষ হতে চলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।